ফলে আজকের গৌরী লঙ্কেশ বা গোবিন্দ পানসাররা ভিন রাজ্যে খুন হয়েছে, আমরা অবাক হব না এই রাজ্যে কোনো বিজ্ঞান কর্মীরা আগামী দিনে খুন হবেন না, আগামী দিনে কোনো মানবাধিকার কর্মী খুন হবেন না, কোনো সমাজকর্মী খুন হবেন না পুলিশ প্রশাসনের মদতে। এইটা না হলে আমরা অবাক হব। মানে বিজ্ঞান মনস্কতা, এটাতে ওরা ভয় পায়। তো বিজ্ঞান মনস্কতা যদি থাকে তাহলে বিজেপি আরএসএস যুক্তি তো 1 মিনিটেই তারা খণ্ডন করে দেবে। তার মানে আমরা কি বলতে পারি যে বাংলাদেশের জামাত যেভাবে নাস্তিক মুক্তমনা বিজ্ঞান মনস্ক নিয়ে একটা অ্যালার্জি আছে, একই ছবি আমরা এই বাংলায় দেখতে পাচ্ছি, তবে সেটা জামাতি নয়, সেটা রীতিমতন হিন্দুত্বের মধ্যে। তার কারণ সাভারকর নিজেকে একসময় নাস্তিক বলেছিলেন, কিন্তু কোথায় গিয়ে দেখছি আমরা সেটা মানে উল্টো হয়ে যাচ্ছে সাইকেলটা। হ্যাঁ, এটা আমরা দেখেছি তো। বাংলাদেশের আজম আর এখানকার আদবানি একসঙ্গে সভা করেছিল, মানে কয়েক বছর আগে। একটু খেয়াল করুন, বাংলাদেশের সাম্প্রদায়িক আজম আর এখানকার লালকৃষ্ণ আদবানি তারা একসঙ্গে সভা করেছিল। ফলে এখান থেকে তো পরিষ্কার বোঝা যায় এমন অবস্থা, মানে ধর্মীয়ভাবে মুসলিম, সেই জন্য 17 দিন ধরে জলের লাইন বন্ধ, এই যে এই দমদম মানে বরানগরের দিকে। ফলে অবস্থাটা কোন দিকে যাচ্ছে? আর এই ফেনোমেনা, এই সামাজিক অবস্থা, এটা শুধু বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের নয়, এটা সারা পৃথিবীতে। এই মুহূর্তে আমার সাথে আছেন এপিডিআরের আলতাফ বাবু। আজকে জাতীয় বিজ্ঞান দিবসে উনি এসছেন। আলতাফ বাবু, এই যে এতগুলো পরপর বিজ্ঞান মনস্ক মানুষ খুন হলেন, আপনি তো এপিডিআরের মানবাধিকার সংগঠন থেকে, তো দাভালকর হোক, গৌরী লঙ্কেশ হোক, গোবিন্দ পানসারে হোক, কালবর্গী হোক, আরও যারা আছেন, বহু লোকই খুন হয়েছেন। আজ অবধি তাদের খুনিদের সঠিক সাজা হলো না এবং সরকারের একটা বড় ব্যর্থতা আছে। সেই জায়গায় দাঁড়িয়ে এপিডিআরে কি একটা কতখানি ভূমিকা গোটা ভারত জুড়ে, সেটা একটু জানতে চাই। দ্বিতীয়ত, এই সম্মেলনটাকে আপনি কিভাবে দেখছেন? প্রথমত বলি, মানে সরকারের ব্যর্থতা এটা বলবো না। যে অন্ধ কুসংস্কার চিন্তা সমাজের মধ্যে তারা ঠেলে দেওয়ার চেষ্টা করছে, সমাজকে অন্ধকারে পেছনের দিকে হাঁটানোর চেষ্টা করছে। আজকে বিজ্ঞানের বদলে মন্ত্র পড়ানো হবে, আজকের বিজ্ঞানের বদলে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজে তাদের সিলেবাসে গীতা আর পাঠ, মানে গীতা বা এই ধরনের এগুলোকে যুক্ত করা হবে। এইটা তো ব্যর্থতা নয়, আসলে তারা এটাকে চায়নি। তারা গোবিন্দ পানসারের খুনি, গৌরী লঙ্কেশের খুনি যারা, তাদেরকে তারা ধরতে চায়নি। সে যে সরকার আছে, সেখানে বিজেপি সরকার না থাকলেও তাদের মধ্যে একটা অশুভ একটা আঁতাত ছিল, যার জন্য তারা প্রকৃত দোষীদের খুঁজতে চায়নি বা খুঁজে পাওয়া যায়নি। আসলে আজকের যে পশ্চিমবঙ্গের নতুন একটা পরিবেশ, নতুন একটা সরকার এসছে গত মে মাসের, এবং সেই সরকার আসার পর থেকে একটা মৌলিক ফারাক আমরা দেখতে পাচ্ছি। এতদিন রাজ্য সরকার এসছে, বাম ডান মধ্য নানান সরকার এসছে, কিন্তু এই সরকারের সময় আমরা মৌলিক কিছু ফারাক আমরা দেখছি। এরা প্রত্যেকটা ঘটনায় সাম্প্রদায়িক জিগিরকে খুঁজে সাম্প্রদায়িক জিগিরকে তোলার চেষ্টা করছে। কোথায় সাম্প্রদায়িক অ্যাঙ্গেল, সেইটাকে খুঁজে সমাজের মধ্যে আনার চেষ্টা করছে। একটা উদাহরণ দিই, ওই যে ককরোচ জনতা পার্টির যে মিছিল, লাখ লাখ মানুষের মিছিল, তার মধ্যে 70 জন শুক্রবারীকে মুখ্যমন্ত্রী খুঁজে পেলেন। আপনি বুঝুন, মানে দৃষ্টিভঙ্গিটা বুঝুন। মুসলিম হিসাবে নিশ্চয়ই তারা কেউ ছিলেন, কোন ইউনিভার্সিটির ছাত্রছাত্রী, অন্য বুদ্ধিজীবীরা, মুসলিম বুদ্ধিজীবীরা ছিলেন, কিন্তু তারাই কি ওই 70 জনই কি মিছিলকে লিড করেছিল? 70 জন কি ডাক দিয়েছিল মিছিলে? আসলে প্রত্যেকটা ঘটনায় একেবারে সাম্প্রদায়িকতাটা খুঁজে জোর করে সেটা সমাজের মধ্যে আনা, এই ন্যারেটিভটা ওরা আনার চেষ্টা করছে এবং সমাজের মধ্যে একটা বিভাজন তৈরির চেষ্টা করছে। ফলে আজকের গৌরী লঙ্কেশ বা গোবিন্দ পানসাররা ভিন রাজ্যে খুন হয়েছে, আমরা অবাক হব না এই রাজ্যে কোনো বিজ্ঞান কর্মীরা আগামী দিনে খুন হবেন না, আগামী দিনে কোনো মানবাধিকার কর্মী খুন হবেন না, কোনো সমাজকর্মী খুন হবেন না পুলিশ প্রশাসনের মদতে। এইটা না হলে আমরা অবাক হব, কারণ ওরা তো চাইছে
মানুষ অন্ধকারে নিমজ্জিত হোক, মানুষের অধিকার যে সচেতনতা, অধিকার যে বোধ, সেই বোধটা মানুষ ভুলে যাক। বিজ্ঞানের মানে বিজ্ঞান মনস্কতা, এটাতে ওরা ভয় পায়। তো বিজ্ঞান মনস্কতা যদি থাকে তাহলে বিজেপি আরএসএস যুক্তি তো 1 মিনিটেই তারা খণ্ডন করে দেবে। ফলে ওরা চাইছে ক্ষমতায় টিকে থাকতে, এবং সেই ক্ষমতায় টিকে থাকতে গেলে তাদের সাধারণ মানুষকে ওই যুক্তিহীন চিন্তার মধ্যে, অন্ধকার চিন্তার মধ্যে, অবৈজ্ঞানিক চিন্তার মধ্যে, মানবাধিকার বিরোধী চিন্তার মধ্যে তাদেরকে নিমজ্জিত করতে হবে। আমি এই জায়গায় দুটো কোশ্চেন করছি। প্রথমত, গৌরী লঙ্কেশের খুনির মধ্যে একজন বাংলায় ধরা পড়েছে, এটা হয়তো আপনি জানেন। দ্বিতীয়ত, বর্তমান যে নতুন যে মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী, তো তিনি বলছেন নাস্তিকতা সেকুলারিজম চলবে না। আর এই সপ্তাহখানিক মতন হলো রুদ্রনীল বাবু তিনি বলছেন যে দুর্গাপুজোর প্যান্ডেলে গেরুয়া শালুক লাল শালুক জড়িয়ে নাস্তিকতার বই বিক্রি করা চলবে না। এই দুটি জায়গা থেকে আপনি কি উত্তর বা কি বলতে চান? না না, আমি এই প্রথম থেকে এটাই তো বলতে চাইছি, মানে যারা একেবারে খুঁজে খুঁজে, মানে অনুবীক্ষণ যন্ত্রে খুঁজে খুঁজে সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করবে এমন বিষয়গুলোকে টেনে টেনে তুলে আনছে, তারা তো এটা বলবেই, তারা তো এটা করবেই। মানে লাল সালুতে মানে বিজ্ঞান যুক্তিবাদী অধিকার সংক্রান্ত বিভিন্ন বই পুজোর সময় বহুদিন ধরে, এটা আমাদের একটা এর মধ্যে কালচারের মধ্যে পড়েছে বহুদিন ধরে। যেমন বাংলাদেশে ঈদের সময় এরকম বই বিভিন্ন জায়গায় বিক্রি হয়, পত্রপত্রিকা বিক্রি হয়। ফলে এইটা তো আমাদের সংস্কৃতি। মানে ওরা, আমি যেটা বলতে চাইছি, আমাদের মূল যে সংস্কৃতি, যে ভাবনা, সেই জায়গায় ওরা আঘাত করার চেষ্টা করছে। তার মানে আমরা কি বলতে পারি যে বাংলাদেশের জামাত যেভাবে নাস্তিক মুক্তমনা বিজ্ঞান মনস্কুনের অ্যালার্জি আছে, একই ছবি আমরা এই বাংলায় দেখতে পাচ্ছি, তবে সেটা জামাতি নয়, সেটা রীতিমতন হিন্দুত্বের মধ্যে। তার কারণ সাভারকর নিজেকে একসময় নাস্তিক বলেছিলেন, কিন্তু কোথায় গিয়ে দেখছি আমরা সেটা মানে উল্টো হয়ে যাচ্ছে সাইকেলটা। হ্যাঁ, এটা আমরা দেখেছি তো। বাংলাদেশের আজম আর এখানকার আদবানি একসঙ্গে সভা করেছিল, মানে কয়েক বছর আগে। একটু খেয়াল করুন, বাংলাদেশের সাম্প্রদায়িক আজম আর এখানকার লালকৃষ্ণ আদবানি, তারা একসঙ্গে সভা করেছিল। ফলে এখান থেকে তো পরিষ্কার বোঝা যায়। এবং এছাড়াও প্রতি মুহূর্তে রাজ্য সরকার, নতুন সরকার যেভাবে সে পদক্ষেপ নিচ্ছে, যেভাবে তার বক্তব্য রাখছে, যেভাবে মানুষকে বলার চেষ্টা করছে, মানে প্রত্যেকটা বিষয়, মানে তাতে কোনো যুক্তি নেই, তাতে বিজ্ঞানের লেশ মাত্র নেই, তাতে মানবাধিকারের কোনো প্রশ্নই নেই। ফলে এইটা যদি হতে থাকে তাহলে তো সমাজকে তো ওরা পেছন দিকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, আমরা অধিকার আন্দোলনের কর্মীরা, আমরা বিজ্ঞান কর্মীরা, আমরা সমাজকর্মীরা কতটা এর বিরুদ্ধে আমরা লড়াই করতে পারবো, কতটা মানুষকে আমাদের পাশে জড়ো করতে পারবো, এইটা হলো প্রশ্ন, আমাদের ক্ষমতার প্রশ্ন। ওরা তো চাইবে এটা চাইবে বিশেষ, মানে আগামী 5 বছর, আগামী 25 বছর থাকার চেষ্টা করবে। তার জন্য ইভিএম অমুক তমুক নানান ছক ওরা করবে, কিন্তু সামাজিকভাবে এই যে ওরা বেঁচে থাকবে, তার জন্য এই ধরনের যুক্তি, অপযুক্তি, অযৌক্তিক বিষয়গুলো আনবে। মানে ক্ষমতা এইটা, আমরা অধিকার রক্ষার কর্মীরা, আমরা মানবাধিকার কর্মীরা, আমরা বিজ্ঞান কর্মীরা, আমরা সমাজকর্মীরা কিভাবে সেটাকে কমব্যাট করব, এইটা হলো প্রশ্ন, এইটা হলো জায়গা। আগামী বাংলা কোন দিকে হাঁটবে, আমরা কি পদক্ষেপ নিতে পারবো, আমরা কতখানি মানুষকে আমাদের পক্ষে নিয়ে আসতে পারবো, সেটাই হবে দিশা। ফলে সেটাই নির্ণয় করবে আমাদের দিশা। বাংলা কোন দিকে যাবে, সাম্প্রদায়িক পথে হাঁটবে, নাকি ধর্মনিরপেক্ষতার পক্ষে হাঁটবে, নাকি কুসংস্কারাচ্ছন্নর বিরুদ্ধে বিজ্ঞান মনস্কতার দিকে হাঁটবে, যুক্তিবাদের দিকে হাঁটবে, মানবিকতার রাস্তায় হাঁটবে, সেটা তো আমাদের ক্ষমতার উপর নির্ভর করবে। ফলে আগামী দিনে আমাদের দায়িত্ব, আমাদের দায় অনেক বেশি। আমরা জানি না সেই দায় বা দায়িত্বটা আমরা রক্ষা করতে পারবো কিনা, পালন করতে পারবো কিনা। চ্যালেঞ্জটা এই জায়গায়। চ্যালেঞ্জে ওরা কি করবে আমরা আগে থেকে জেনে এসেছি, ক্ষমতায় আসার আগে থেকেই আমরা জেনে এসেছি ওরা কি করতে চায়, কি করবে। আমরা কি করতে পারবো, এটাই হলো চ্যালেঞ্জ। আমরা কতখানি ছাত্রদের, যুবকদের, মানুষদের, সাধারণ মানুষদের আমাদের পক্ষে আনতে পারবো, সেটাই হচ্ছে চ্যালেঞ্জ। সেটাই আগামী দিনের রাস্তা ঠিক করবে, রাজ্য কোন পথে যাবে, দেশ কোন পথে যাবে। আর শেষ প্রশ্ন এই বিষয়কে ধরে,
বাংলাদেশে জামাত ও বিএনপি যৌথভাবে ক্ষমতা আসার পর আমরা দেখছি সে দেশে সংখ্যালঘু নাট্যকর্মী, গায়ক এবং বহু যারা সাংস্কৃতিক মানবাধিকার কর্মী তাদের উপর হামলা হচ্ছে, তাদের জেলে পড়া হচ্ছে এবং চাঁদাবাজিটা বেড়ে গেছে, রাহাজানিটা বেড়ে গেছে। এবং ঠিক পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় চলে আসলো জামাত আসার পর, এবং একই জিনিস আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে নিউজ খুললেই প্রতিদিন তোলাবাজ এবং যারা সংখ্যালঘু আছে তাদেরকে টার্গেট করে হত্যা করা হচ্ছে। ঠিক আছে, যা বাংলাদেশে দেখছি তা এ বাংলায় দেখছি। এবং কোথাও গিয়ে শাসকের, দুই বাংলার যে শাসক বলতে গেলে একটা রাষ্ট্র একটা স্টেট, একটু হলেও মিল পাচ্ছি আমরা সাংবাদিকেরা। তার কারণ আমাদের সাংবাদিকদেরকেও টার্গেট করা হচ্ছে দুই জায়গাতে। তো মানবাধিকার কর্মী হিসেবে এই জায়গাটা আপনি কীভাবে দেখেন? তার কারণ শাহরিয়া কবির যে আছেন বাংলাদেশে, তিনিও একজন মানবাধিকার কর্মী, বা সুফিয়া কামাল যে আছেন এরা জেলে। তো আগামী পশ্চিমবঙ্গে কি যারা মানবাধিকার কর্মী আছে তারা কি কথা বলতে পারবে ভুলের বিরুদ্ধে? দেখুন, এইটা মানে এমন অবস্থা, মানে ধর্মীয়ভাবে মুসলিম, সেই জন্য 17 দিন ধরে জলের লাইন বন্ধ, এই যে এই দমদম মানে বরানগরের দিকে। ফলে অবস্থাটা কোন দিকে যাচ্ছে? আর এই ফেনোমেনা, এই সামাজিক অবস্থা, এটা শুধু বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের নয়, এটা সারা পৃথিবীতে। আজকের পাকিস্তানে, আজকের আমেরিকায়, আজকের অন্যান্য জায়গায় একটা দক্ষিণপন্থী অভ্যুত্থান, মানে ক্ষমতার অভ্যুত্থান আমরা দেখছি। এবং যার ফলেই এই সংখ্যালঘুরা সেখানে নিপীড়িত হচ্ছে, যেভাবে বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে সংখ্যালঘুরা নিপীড়িত হচ্ছে, ঠিক একই চিত্র সারা পৃথিবী জুড়ে। ফলে একদম এটাই আবারও আমি বলছি, আগামী দিনে মানবাধিকার কর্মীরা কত জোরে লড়াইটা করতে পারবে, আগামী দিনে যুক্তিবাদী বিজ্ঞান কর্মীরা কতটা ক্ষমতার সাথে লড়াই করবে, সেটাই আগামী ভারতবর্ষের দিশা হবে এবং আগামী পৃথিবীরও দিশা হতে পারে। ফলে এই চ্যালেঞ্জটা আমাদেরকে নিতে হবে। আমরা সেই চ্যালেঞ্জটা কিভাবে পালন করব সেটা ভবিষ্যৎ বলতে পারবে। তবে মানুষ কিন্তু প্রস্তুতি নিচ্ছে, এর বিরুদ্ধে কিন্তু আওয়াজ উঠছে। এই যে কয়েক মাস, গত 2 মাস, 2.5 মাস, 3 মাস হলো নতুন সরকার এসছে, কোনো সময় এটা দেখেছেন এই 2-2.5 মানে 1 মাসের মধ্যেই সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে? কোথাও এর আগে 47 মানে 50-এর পর যে নির্বাচনগুলো হয়েছিল, কোথাও এই দৃশ্য দেখা যায়নি। ফলে একটা নেগেটিভ প্রভাব যেমন আছে, তার একটা মানে পজিটিভ দিকও আছে। মানুষও কিন্তু ক্ষুব্ধ হচ্ছে, সে শুধু সংখ্যালঘু মানুষ নয়, সংখ্যাগুরু মানুষ কিন্তু বিক্ষুব্ধ হচ্ছে, তারা কিন্তু রাস্তায় নামছে। এটাই হবে আগামী দিনের পাথেয়। ধন্যবাদ। বিজ্ঞান মনস্কতা হোক বা যুক্তিবাদ হোক, সমাজে কিছু কিছু ফাঁক রয়ে যায় এবং রাষ্ট্রের ব্যর্থতা তারা ঢাকার চেষ্টা করে। সেটা আমাদের পাশের রাষ্ট্র হোক বা আমাদের রাজ্য হোক বা আমাদের দেশ, সেটা আমরা খুব পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। এবং এই বিষয় নিয়েই আমাদের আলতাফবাবু এপিডিআরের উনি আমাদের সচেতন করলেন। জানি না আগামী দিনে কতখানি মানুষ সচেতন হয়ে উঠবে, তবে আশা করি এই যে সমাজ ব্যবস্থা, যে ধর্মান্ধতা এবং কুসংস্কার ব্যবস্থার প্রতি সরকারের যে অগাধ সমর্থন, এটা আশা রাখি সরকার বুঝতে পারবে। ধন্যবাদ।